নমস্কার, মিডলে ইউ এন্টারটেনমেন্টে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আমি এসেছি উজ্জ্বল। তো সময়টা এখন বর্ষাকাল এবং অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনি অনেক দূরে যাবেন, অনেক দূরে যাচ্ছেন, কেউ অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে যাচ্ছেন, কেউ ব্লগিংয়ের উদ্দেশ্যে যাচ্ছেন, কেউ নিজের পার্সোনাল কাজে যাচ্ছেন, বা কেউ কখনো কোনো এমার্জেন্সি কারণে যাচ্ছেন। তো গাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে, মেনলি BS6 কী হয়, আপনাকে নিজেকে BS4 BS3 সেটাও আপনি BS2 আপনি নিজে জানেন কতদূর কী কাজ করতে হবে এবং কী করলে গাড়ি স্টার্ট হয়ে যায়। সবার আগে গাড়ি চালাবার আগে গাড়ির মিস্ত্রি হতে শিখুন। মিস্ত্রি হতে শিখুন এই বলছি না যে সমস্ত কাজ করুন, কিছু কাজ আপনাকে জেনে রাখতে হবে যেগুলো জানা আবশ্যিক। যেমন আপনি যখন লংয়ে যাচ্ছেন 2-3টে জিনিস চেক করবেন, আগে থেকে আপনাকে বলে দেবে, মানে নক করবে দরজায় এসে। ফার্স্ট অফ অল, যখন স্পার্ক প্লাগের প্রবলেম হবে, ধরুন স্পার্ক প্লাগ প্রবলেম রয়েছে, প্রবলেমেটিক শর্ট হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আপনার ফাট ফাট করে আওয়াজ মারবে। আপনি যখন লংয়ে যাবেন জানবেন দুটো কারণে হতে পারে। BS6 গাড়ির কথা বলছি। এক হচ্ছে এয়ার ফিল্টার ঠিকঠাক ক্লিন হয়নি, বা এয়ার ফিল্টারের যে কাভারটা রয়েছে সেটা ঠিকঠাক লক করা হয়নি বা ঠিকঠাক টাইট করা হয়নি। আদারওয়াইজ আপনার স্পার্ক প্লাগটা শর্ট হয়ে রয়েছে। এই মুহূর্তে আপনার কোনো আওয়াজ, ওই শুধু ফাটফাট করে আওয়াজ হচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু লংয়ে যেতে গিয়ে কপাল তো বলা যায় না, কপাল কি হতে পারে, তো লংয়ে যেতে গিয়ে দেখা যাবে যে আপনার স্পার্ক প্লাগটা বা গাড়ি স্টপ হয়ে গেল, গাড়ি বন্ধ হয়ে গেল। বেশ আপনাকে 50 কিলোমিটার আপনাকে বিন্দাস নিয়ে গেল, 50 কিলোমিটার পরে আপনার হট করে গাড়ির স্পার্ক প্লাগটা শর্ট হয়ে গেছে, আপনি নিজেও বুঝতে পারবেন না। মেকানিকের কাছে নিয়ে যাবেন, মেকানিক, দেখুন আমি আমার কথা বলবো না, অন্য মেকানিকের কথা বলবো না, খরচা পড়বে। আপনি যখন অন্য জায়গায়, আপনার থেকে যখন বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে চলে যাবেন, পয়সার অ্যামাউন্টটা অনেক বেড়ে যাবে। তো আপনি প্রথম কথা হচ্ছে স্পার্ক প্লাগটা অবশ্যই চেক করবেন। ডিক্স অয়েল চেক করবেন, ডিক্স অয়েল ঠিকঠাক আছে কি না। তৃতীয় যেটা হচ্ছে পাম্প, হাওয়া দেওয়া আছে কি না, ঠিকঠাক হাওয়া আছে কি না, এগুলো মেনটেন করবেন, দেখবেন। আচ্ছা, গাড়ি ধরুন কোনো কারণে গাড়ি হঠাৎ করে, আমাদের এখন BS6-এ যেই প্রবলেমগুলো হচ্ছে, ব্যাটারি হট করে গাড়ি চলতে চলতে আপনি চালাচ্ছিলেন, এক জায়গায় কোনো জায়গাটা মার্কেটে গেছেন, কোনো জায়গায় স্টপ হয়ে গেছে, স্টপ করেছেন গাড়িটা, করে মার্কেটিং করলেন, বা কোনো কারোর সঙ্গে দাঁড় করিয়ে গাড়ির চাবিটা বন্ধ করে কথা বললেন, তারপর দেখছেন গাড়ি সেলফ হচ্ছে না। সেলফ না হওয়ার কারণ শুধুমাত্র যে ওই সেলফ কাট আউট নষ্ট হয়ে গেছে সেটা নয়। BS6 গাড়িতে যেটা হয়, সে মেন প্রবলেম, আর আবার এখন যেটা করেছে সেটা হচ্ছে কিক ছাড়া, ম্যাক্সিমাম গাড়ি এখন কিক ছাড়া আসছে। তো সেখানে আরও সমস্যা যে কি করে স্টার্ট করব। আমি আপনাকে যে প্রসেসটা বলে দেবো সেটা আপনার যদি দুজন থাকে, পিছনে যে থাকবে সে যদি থাকে, মহিলা নয় পুরুষ, তাহলে খুব ভালো হয়, কারোর হেল্পও নিতে পারেন রাস্তায়। তো যদি দেখলেন যে ব্যাটারিটা পুরোটা ডাউন হয়ে গেছে, সেলফ মারতে 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 গাড়ি স্টার্ট হচ্ছে না, মেনলি ব্যাটারি যদি 12 ভোল্টের নিচে থাকে, সেলফ নেওয়ার চান্স খুব কম থাকে। ওই ফুয়েল মোটরটা ঘুরবে, মানে ফুয়েল মোটরটা স্টার্ট হবে, ওই আওয়াজটা শুনতে পাবেন, কিন্তু গাড়ি কোনো রকমভাবে স্টার্ট হচ্ছে না। সেক্ষেত্রে গাড়ি স্টার্ট করবেন কী করে? খুব সিম্পল উপায়। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে সেকেন্ড গিয়ারে ফেলে চাকা ঘুরিয়ে দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওটা হয় না, বিশ্বাস করুন ওটা হয় না। কারণ বিশ্বাস করুন, এইটা হয় না বলতে এই কারণে বলছি, ওরা জানি না কীভাবে করে, কোনো ওখানে টেকনিক্যাল কোনো মানে ভিডিও এডিটিংয়ের কোনো ব্যাপার আছে কি না, কিন্তু ওইভাবে স্টার্ট হয় না। BS6-এ যদি সেকেন্ড গিয়ারেই আপনাকে ফেলতে হবে। ফার্স্ট অফ অল গাড়িটাকে স্টপ করলেন, গাড়িটা টোটাল আমি যেটা বলবো সেটা একদম 100% হবেই যদি ব্যাটারি বসে গিয়ে থাকে। গাড়ির চাবিটা বন্ধ রাখবেন, মানে ইগনিশন যে সুইচটা আছে, ইগনিশন যে চাবিটা আছে, লক যেটা আছে, সেটা লকটা বন্ধ রাখবেন। লক পুরো 100% লক করবেন না, লক বন্ধ করবেন, মানে ইগনিশন বন্ধ রাখবেন। রেখে কাউকে বলবেন পিছন দিক দিয়ে ঠেলবেন যখন 10 থেকে 16-র মধ্যে, যখন কিলোমিটার বুঝবেন, নিজে আইডিয়া করবেন যে 10 থেকে 15-র মধ্যে এসছে, তখন ইগনিশনটা অন করবেন আর ক্লাচটা ছেড়ে দেবেন। ক্লাচটা ছেড়েই ধরবেন, কারণ বেরিয়েই যেতে পারে। গাড়ি দেখবেন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে, 100% এটা স্টার্ট হবে। এবং তারপরে গিয়ে ব্যাটারি যদি ধরুন হঠাৎ করে ড্রেন হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাটারি চলতে চলতে দাঁড়িয়ে যাবে। এবারে বাই চান্স যদি ব্যাটারি খারাপ থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে নিয়ারেস্ট যে ব্যাটারির দোকান আছে বা
গ্যারেজে হবে না, কারণ ব্যাটারি ড্রেন হয়ে যাওয়া মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। BS6-এর ক্ষেত্রে একদম ছিঁচে কুড়ে ব্যবহার করা হয়, BS6 নিয়ে নেয়, নিজেই নেয়, কারণ টোটাল 12 থেকে 13খানা সেন্সার আছে যে সব সময় চলে গাড়ি চলাকালীন। এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের যে BS6-এর যে চার্জারটা থাকে বা রেগুলেটর যেটা থাকে, সেটা আমাদের বলতে পারেন ওই দামি ফোনের চার্জারের মতো ফাস্ট চার্জার, ওরা ব্যাটারিটা ওইভাবেই চার্জ হয় এবং সমস্ত ইয়েকে ওটা কি বলে সেন্সারকে আপনার কারেন্ট পাঠায় ওই ইউনিট। তো আমি বলে দিলাম, এবারে স্টার্ট কী করে হলো। তৃতীয় হচ্ছে এটা বাইক বলে নয়, স্কুটির ক্ষেত্রেও সেম, স্কুটির ক্ষেত্রেও তাই। ইগনিশন বন্ধ রাখবেন, ক্লাচের করা ওখানে দরকার নেই, এক্সিলেশন হালকা তুলে রাখবেন, ফাঁকা রাস্তা রয়েছে, গাড়ি ঠেলছেন, ইগনিশনটা অন করে শুধু পিক আপটা একটু বাড়াবেন, মানে আপ অ্যান্ড ডাউন করবেন, দেখবেন গাড়ি স্টার্ট হয়ে গেছে। BS6 স্কুটি বাইক দুটোর ক্ষেত্রে, স্কুটির ক্ষেত্রে বললাম অন করে জাস্ট এক্সিলেশন করবেন, আর বাইকের ক্ষেত্রে কি করবেন, সেকেন্ড গিয়ারে ফেলে গাড়ির পুরো ইগনিশন বন্ধ করে ক্লাচটা ধরে রাখবেন। ক্লাচটা না ধরলে তো এগোতে পারবে না, যে ঠেলবে সে পুশ করতে পারবে না। যেই মোটামুটি 10 থেকে 15-এর মধ্যে পিক আপ নিয়ে নিল, সঙ্গে সঙ্গে ক্লাচটা ছেড়ে দেবেন, ইগনিশনটা অন করে, ফার্স্ট ইগনিশন অন করবেন, মাথায় রাখুন, ফার্স্ট ইগনিশন অন করবেন, ফুয়েল পাম্প স্টার্ট হয়ে গেল, সেকেন্ড হচ্ছে আপনি ক্লাচটা ছেড়ে দেবেন, দেখবেন অটোমেটিক্যালি গাড়ি স্টার্ট হয়ে যাবে। আমার কমেন্টে বলবেন কারোর এই প্রবলেমটা হলে পারে সেটা সলিউশন হয়েছে কি না, ব্যাটারি ড্রেন অবস্থায় গাড়ি স্টার্ট সেকেন্ড গিয়ারে। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমরা গাড়ি যখন চালাই চেষ্টা করি রেষারেষি করার। অবশ্যই গাড়ি হুট করে রেস দেবেন না, BS6 গাড়িতে হুট করে কোনো রকমভাবে রেস বাড়াবেন না। রেস বাড়ালে পরে কিসের প্রবলেম হয়, ECU এর চাপ পড়ে, একটা লিমিটের পরে গাড়ি চালান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ গিয়ার রয়েছে তো, ফিফথ গিয়ার রয়েছে তো, চেষ্টা করবেন যেন ফার্স্ট গিয়ারের পরে সেকেন্ড গিয়ারটা যেন 20-র মধ্যে ফেলতে হয়, ওই 5 থেকে 10-এর মধ্যে সেকেন্ড গিয়ারে ফেলবেন। থার্ড গিয়ারটা সেকেন্ড থেকে 30 কিলোমিটারের মধ্যে, থার্ড গিয়ারে 30 কিলোমিটার মানে 30 কিলোমিটার মানে আমরা যে মাইল মিটার আছে 30 কিলোমিটারে গেলে পরে গাড়ির মাইলেজটা ভালো পাবেন। ফোর্থ গিয়ারে আস্তে আস্তে এরকম টপ লেভেলে যাবেন। আচ্ছা, গাড়ি তারপর পিক আপ তুলবেন। আচ্ছা, আর একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে ইঞ্জিন মাল ফাংশন লাইট BS6-এ। দেখুন, এটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। ইঞ্জিন মাল ফাংশন লাইট যখন জ্বলবে, নিজে কোনোদিনও ওস্তাদি করবেন না বা নিজে সেলফ রিপেয়ারিংগিরি করবেন না। এখানে আমি বলবো একদম 100% যেন সেলফ রিপেয়ারিং না করেন, একদম 100% বলছি। কেন না করতে বলছি, কারণ দেখুন, যখন আপনার ইঞ্জিন মাল ফাংশন লাইট জ্বলে গেছে, দ্যাটস মিন আপনার ওই যে কটা সেন্সার আছে তার মধ্যে থেকে একটা সেন্সারের ফল্ট হয়েছে, যে কোনো একটা সেন্সারের ফল্ট হতে পারে। বিভিন্ন রকম প্রবলেম থাকে, যেটা আমি চোখ দিয়ে দেখে বলতে পারবো না, আমাকে OBD স্ক্যানিং করতে হবে। আর অবশ্যই যেই মেকানিকের কাছে যাবেন, যে মেকানিকের কাছেই যান, ইঞ্জিন মাল ফাংশন লাইট জ্বলে রয়েছে, আপনি যে মেকানিকের কাছেই যান না কেন, তার কাছে যেন OBD স্ক্যানার থাকে, বাধ্যতামূলক। হ্যাঁ, এটা বাধ্যতামূলক, OBD স্ক্যানার বাধ্যতামূলক একটা BS6 গাড়ি ঠিক করতে। কারণ আমি এত বড় মিস্ত্রি হয়ে যাইনি টেকনিক্যালি, বা যে বড় বড় আমি দেখেছি বড় বড় ইউটিউবার রয়েছেন, তারা OBD স্ক্যানার ছাড়া, বড় বড় মানে ছোটোখাটো নয়, চুনোপুটি নয়, বড় বড় ইউটিউবার, যারা OBD স্ক্যানার ছাড়া ওই গাড়ি দাঁড় করাতে পারবে না, BS6 গাড়ি অনেক ক্ষেত্রে। আবার কেউ বলে আমি সেন্সার উড়িয়ে দিয়েছি, ইম্পসিবল, সেন্সার উড়িয়ে দিয়ে কোনো কাজ হয় না, কোনো কাজ করা যায় না। আচ্ছা, তো যদি গাড়ির ইঞ্জিন মাল ফাংশন লাইট যদি কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করে, সেক্ষেত্রে আপনার কোনো একটা প্রবলেম রয়েছে। ইঞ্জিন মাল ফাংশন যদি কন্টিনিউয়াসলি জ্বলে থাকে, সেটাও প্রবলেমই। যদি এইভাবে কন্টিনিউয়াসলি চালাতে থাকেন, আপনার যেই গাড়িই হোক না কেন, যদি বাজাজের গাড়ি হয় কম দাম, যদি হিরোর গাড়ি হয় কম দাম, যদি হন্ডা, ইয়ামা, সুজুকি, আদার্স যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক না কেন, আপনার কিন্তু যদি ওইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকেন, ECU কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, ECU কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হলে পরে আপনার কিন্তু মিনিমাম 5,000 টাকা থেকে শুরু খরচা। ঠিক আছে, এবারে ECU চেঞ্জ করবার সময়, ECU যখন আপনি চেঞ্জ করবেন, ECU চেঞ্জ করলেই যে গাড়ি স্টার্ট হয়ে যাবে তা নয়, পুরো সেট আপটাকে চেঞ্জ করতে হবে। কী ECU চেঞ্জ করতে হবে, ফুয়েল পাম্পের কোনো ব্যাপার না, ফুয়েল ইঞ্জেক্টর চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনার ওটা কী বলে, FI সেন্সার মানে যেটা থ্রটেল সেন্সার আছে, সেই সেন্সার চেঞ্জ করতে হবে। অনেকগুলো এর সঙ্গে ECU রিলেটেড 3খানা 4খানা সেন্সার আপনাকে চেঞ্জ করতে হবে।
সেক্ষেত্রে বলছি যদি 15, 14, 12 হাজার টাকার দিকে না যান, আমি মনে করি বা আমি অ্যাজ এ মেকানিক ওপিনিয়ন, আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো যে দয়া করে যখনই ইঞ্জিন মাল ফাংশন লাইট জ্বলে থাকবে, কন্টিনিউয়াসলি জ্বলে থাকলো বা ব্লিঙ্ক করছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিয়ারেস্ট যে সার্ভিস স্টেশন আছে, সার্ভিস সেন্টার আছে, বা যার কাছে ওবিডি স্ক্যানার আছে বাইরের মেকানিক, তার কাছে আপনি যান, আপনার গাড়িটাকে 100% ওবিডি স্ক্যানিং করান, মানে সেন্সারগুলো স্ক্যান করান, এবং যদি কোনো রকম ফল্ট থাকে বা কোনো ফল্ট কোড আইডেন্টিফাই হয় সেটা অবশ্যই তুলিয়ে নিন। হয়তো পয়সাটা খরচা হবে, কিন্তু আপনার 18,000, 14,000, 12,000 টাকা বেঁচে যাবে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন মাল ফাংশন লাইট। আচ্ছা, গাড়ি ব্যাটারি ঠিক আছে, সেলফ হচ্ছে না, আপনার অনেকে এখন যে ইয়েটা আছে, সাইড স্ট্যান্ড পড়ে থাকলে পারে গাড়ি স্টার্ট হয় না, সাইড স্ট্যান্ডও তোলা আছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, কিন্তু একটা গাড়ি পড়ে গেছিলো, গাড়ি উল্টে গেছিলো বা গাড়ি চালাতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে, সেক্ষেত্রে গাড়ি স্টার্ট হচ্ছে না। আগে কী হতো, কার্বোরেটর থেকে তেল বেরিয়ে যেত, তাই জন্য একটু ওয়েট করতাম বা ফলস কিক মারতাম ক্লাচ ধরে, তারপরে আমরা গাড়ি স্টার্ট করে ফেলতাম ইগনিশন অন করে, কিন্তু এক্ষেত্রে তা হবে না। মেন হচ্ছে ব্যালেন্সিং একটা সেন্সার আছে, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই গাড়ি ঝুঁকে যাবে, 45 থেকে 50 ডিগ্রি যদি হয়ে যায়, গাড়ি স্টপ হয়ে যাবে। যদি ওই ব্যালেন্সারটা যদি পড়ে যায় বা খুলে যায়, কিংবা পড়ে যায় যে কোনোভাবে, খুলে গেল, ওর পোর্ট থেকে বেরিয়ে চলে এলো, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি কোনো রকমভাবে স্টার্ট করতে পারবেন না, কেউ না, যতক্ষণ না ব্যালেন্সিং সেন্সার যদি 90 ডিগ্রি যতক্ষণ না থাকছে। 90 ডিগ্রি মানে এইভাবে থাকবে, একদম খারাপভাবে থাকবে, তাহলে দেখবেন গাড়ি স্টার্ট হচ্ছে। এই হলো, যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট সিচুয়েশনের পরে যদি গাড়ি যখন স্টার্ট হবে না, সেটা জানবেন ব্যালেন্সার সেন্সারটা কোথায় আসে। ইউটিউবে আমি তো বলতে পারবো না আপনাকে প্রত্যেকটা গাড়ির কোথায় কী থাকে, মানে ব্যালেন্সিং সেন্সারটা কোথায়। ম্যাক্সিমামটা সিটের তলায় থাকে, আবার কারোর ট্যাঙ্কির তলাতেও থাকে ব্যালেন্সিং সেন্সার। তো ব্যালেন্সিং সেন্সার যদি কোনো রকমভাবে হিলে যায়, মানে নড়বড়ে হয়ে যায়, খুলে পড়ে যায় বা ঘুরে যায়, মানে লোকেশন থেকে ঘুরে গেল, ধরুন 90 রয়েছে 75 হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু আপনার 35 ডিগ্রি বা 30 ডিগ্রি যেই আপনার গাড়ি হিলবে, সঙ্গে সঙ্গে গাড়ি স্টপ হয়ে যাবে, এতে অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে। আচ্ছা, অনেকের মনের ধারণা যে আমার বিএস6 গাড়িতে সবসময় আরপিএম হাই থাকে। হ্যাঁ, হাই থাকে। আমরা আরপিএম সেট করতে পারি না, এটা ভুল। আমরা আরপিএম সেট করতে পারি, কিন্তু ইগনিশন মানে আপনার আরপিএম অলওয়েজ 1,500-এর ওপরে থাকবে। আরপিএম সবসময় 1,500-এর ওপরে থাকবে। যদি 1,500-এর নিচে থাকে, প্রশ্নবোধক চিহ্ন আসতেই পারে। 1,500-এর মানে 1,500-এর নিচে থাকলে পারে কী প্রবলেম হবে, গাড়ি চলতে চলতে স্টপ হয়ে যাবে। ধরুন আপনি এক্সিলেশন করতে করতে সেকেন্ড গিয়ারে ফেলে আপনি ক্লাচটা ধরে যাচ্ছেন, গাড়ি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যদি আপনার এবিএস সিস্টেম থাকে, সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট হবে, আদারওয়াইজ আপনার পিছন থেকে গাড়ি এসে টুক করে আস্তে করে ঠুকে দেবে, তো সেখানে আপনার প্রবলেম হবে। তাই জন্য কোম্পানি বা আমাদের টেকনিক্যাল টিম যেটা করেছে বাইকের, মেনলি BS6 বাইকের ক্ষেত্রে 1,500 আরপিএম আপ রেখে দিয়েছে। আমাদের স্টার্টই হচ্ছে 1,500 আরপিএমের ওপরে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে আমার গাড়ি ডবল স্ট্যান্ড করছি দাদা, গাড়ির ইগনিশন অন করছি, গাড়ির পিছনের চাকাটা অটোমেটিক্যালি ঘুরছে, এটা কোনো প্রবলেম নয়। এটার জন্য আপনার এক্সট্রা কোনো ফুয়েলও খরচা হচ্ছে না, বিশ্বাস করুন। আচ্ছা, মাইলেজ পাচ্ছেন না, মাইলেজ একদম গাড়ির প্রচণ্ডভাবে মাইলেজ বসে গেছে। মাইলেজ কেমন পাচ্ছেন না, যে আমার গাড়ি জানেন নতুন অবস্থায় ছিল 50-55 মাইলেজ দিত, সেক্ষেত্রে আমার মাইলেজ এখন দিচ্ছে 40, 48 এরম 45 এরম মাইলেজ দিচ্ছে। দাদা কী হয়েছে? কিচ্ছু হয়নি, আপনার গাড়ির বিশ্বাস করুন, কিচ্ছু হয়নি। শুধুমাত্র গিয়ে, যেমন আমরা আগে কার্বোরেটর ওয়াশ করাতাম, 100% এফআইটাকে ক্লিন করান, সঙ্গে যেটা ক্লিন করাবেন, এফআই শুধু ক্লিন করালেই হবে না, আর অবশ্যই পেট্রোল দিয়ে বাইরেটা ক্লিন করতে পারেন, কিন্তু ইনসাইডে কোনো রকমভাবে পেট্রোল ইউজ করবেন না। WD-40, আমি আগে আমার একটা ভিডিওতে বলেছি, WD-40 ইউজ করবেন, মানে করাবেন, যে মেকানিকই করুক না কেন, ও যে মেকানিক এফআই খোলার ক্ষমতা রাখে বা এফআই খুলবে, তার মাথায় রয়েছে সে আমি কী দিয়ে পরিষ্কার করব, অবশ্যই WD-40 দিয়ে ক্লিন করবে। আর সঙ্গে যেটা ক্লিন করাবেন, থ্রটেল সেন্সার ওখান দিয়ে ক্লিন হয়ে যাবে। আর সঙ্গে যেটা ক্লিন করাবেন সেটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করাবেন। আচ্ছা, আর একটা কারণ হতে পারে গাড়ি স্টপ হয়ে যাওয়ার, বাইক চলতে চলতে বন্ধ হয়ে গেছে এবং গাড়ি স্টার্ট হচ্ছে না, কোনো রকম গাড়ি স্টার্টই হচ্ছে না। প্রথম কথা, ইগনিশন অফ করবেন, গাড়ির চাবিটা বন্ধ করবেন, বন্ধ করে ট্যাঙ্কিটাতে কানটা দেবেন, কানটা ট্যাঙ্কিটাতে দেবেন, দিয়ে ইগনিশন অন করবেন, ভেতর থেকে ফুঁ করে আওয়াজ হবে, মানে ফুয়েল পাম্প চলছে কিনা সেটা বুঝতে পারবেন। যদি ফুয়েল পাম্প থাকে,
অবশ্যই প্রেশারটা চেক করাবেন, কারণ মাঝে মাঝে যা হয় ফুয়েল পাম্প 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ফুয়েল পাম্পের প্রেশারটা কম হয়ে যায়, মানে প্রেশারের পরিমাণটা কমে যায়, ফলে গাড়ি স্টার্ট হয় না। আর একটা জিনিস আপনাকে বলছি, নিজে কোনো রকমভাবে ফুয়েল পাম্প খোলার চেষ্টা করবেন না। যাদের যাদের ডিজিটাল মিটার আছে, যাদের ডিজিটাল মিটার আছে, তার যে ফুয়েল যে মানে গেজ মিটারটা আছে, গেজ সেন্সার, এখন তো মিটার নেই, গেজ সেন্সার যেটা আছে সেটা কিন্তু ফুয়েল পাম্পের সঙ্গে থাকে। কোনো রকমভাবে তার ছিঁড়ে গেলে বা কোনো রকমভাবে কার্বন বসে গেলে কিংবা কোনো রকমভাবে যদি ওই সেন্সারে আঘাত লাগে, কোনো একটা ছোট্ট দাগ হয়ে গেল, আপনার কিন্তু সেন্সারটা নষ্ট হয়ে যাবে। ফুয়েল মিটারের যে মিটার সেন্সারটা নষ্ট হয়ে গেলে পারে মিটারটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে, কোনো আপনাকে রিডিং শো করবে না। অতএব নিজে নিজে এই ব্যাপারটা চেষ্টা করবেন না। BS6 গাড়িতে যেটুকু করার, স্পার্ক প্লাগ চেঞ্জ করতে পারেন। আচ্ছা, গাড়ি স্টপ হয়ে গেছে, কোথাও ব্যাটারি ড্রেন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলে দিলাম কীভাবে স্টার্ট করবেন, এটা করে স্টার্ট করতে পারেন। আচ্ছা, সেলফ, কিছু কিছু গাড়িতে আবার সেলফের মোটর নেই, সেলফ মোটর অটোমেটিক্যালি ইঞ্জিনের সঙ্গে বসানো আছে, অতএব সেলফের নিয়ে নিজে কোনো মাথামাতি করবেন না। যদি কিক না থাকে ঠেলে স্টার্ট করুন, সেকেন্ড গিয়ারে ফেলে ইগনিশন অফ করে ইগনিশন অন করবেন, 10 থেকে 15-র মধ্যে যাবে, তো ইগনিশনটা অন করবেন, তারপরে সেকেন্ড গিয়ারে ফেলাই রয়েছে, আগে থেকেই ফেলা রয়েছে, আপনি ক্লাচ ধরে রয়েছেন, চাবিটা খুলেই ক্লাচটা ছাড়বেন, গাড়িটা স্টার্ট হবে, আমি বলছি। তো যাই হোক, আমার এইটুকুই আজকে ভিডিও ছিল। আর যদি কোনো রকম ইনফরমেশনের দরকার লাগে, কোনো রকম কিছু প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডেসক্রিপশানে রয়েছে, ঠিক আছে? আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বলতে পারেন, মেসেজ করতে পারেন। যদি কোনো রকমভাবে প্রবলেমে ফেসে যান বা প্রবলেমে আটকে যান, আমাকে বলবেন, আমি আছি, আপনাদের জন্য আমি হেল্প করতে পারবো বাই ওভার ফোন, অবশ্যই কোনো চার্জ লাগবে না। আপনাকে যেটুকু বলবো, ধরুন বাইরে গেছেন, বললাম না 50 কিলোমিটার 60 কিলোমিটার, দাদা কোনো রকম মেকানিক্যাল গ্যারেজ থাকে না বাইকের মেনলি, তো সেই জায়গায় খুব প্রবলেম হয়ে যায়, তো আমি হেল্প করে দেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, মেডলে ইউ এন্টারটেনমেন্ট একটা ছোট্ট একটা চ্যানেল, উজ্জ্বল সরকার আমি তার হোস্ট যাকে বলে, তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর একটা জিনিস বলছি, ধরুন আমার বাড়ি হচ্ছে বেলঘড়িয়াতে, আপনার এই 10 কিলোমিটার রেঞ্জে যদি কোনো রকম কোনো গাড়ি আটকে রয়েছে, BS6 গাড়ি কেউ মানে অনেক শোরুমে গেছে, অনেক জায়গায় গেছে, গাড়ি স্টার্ট করতে পারেনি, গাড়ির প্রবলেম থাকতে পারে, আমাকে একটুখানি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমি চেষ্টা করব আপনার গাড়িটা ঠিক করে দেওয়ার। আগেই BS6 গাড়ি বেচে দেবেন না, কোনো কোম্পানির নামে গালাগালি দেবেন না, কারণ অনেক ক্ষেত্রে আমি নিজে বলছি, কিছু মনে করবেন না, প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক ক্ষেত্রে মেকানিক্যাল ফল্ট থাকে, মেকানিকদের ফল্ট থাকে, আসল প্রবলেম ধরতে পারে না। এর নিয়েও একটা ভিডিও বানাবো আমি পরবর্তীকালে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে একটু ডাকবেন, আমি চেষ্টা করব আপনার গাড়িটাকে দাঁড় করাবার জন্য। তো আমার ভিডিওটা যদি, আবার বলছি, আবার ভিডিওটা যদি ভালো লাগে, আমি বড় করতে চাইছি না, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, মেডলে ইউ এন্টারটেনমেন্টকে এগিয়ে যাওয়ার জন্য আপনি একটু সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবে, নমস্কার।